আসলে জেনারেশনের সামগ্রিক নৈতিক অবক্ষয়ের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, সময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোন সময়ে এখন আছি, যেমন মনে করেন আমার আপনার যে সময় আর এদের যে সময়, এই দুইটা সময় কিন্তু এক না। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, মানেন বা না মানেন, প্রযুক্তির একটা বিশাল বড় ভূমিকা কিন্তু এখানে আছে। এবং এখানে যে সংকটটা খুব বেশি মাত্রায় এখানে দেখা দিচ্ছে, এটা খুব দুঃখজনক। অবশ্যই সময় বা কোনো জেনারেশনকে আমি আক্রমণ করতে চাই না বা দোষারোপ করতে চাই না, কিন্তু এটা আমি বলতে চাই যে বাংলাদেশের যে প্রজন্ম, তারা যেভাবে এখনকার যে প্রেক্ষাপট গুলাকে ডিল করছে, সেটি কি পৃথিবীর অপর প্রান্তের প্রজন্মকে একইভাবে ডিল করছে? উত্তরটা কিন্তু না। সেখানে কিন্তু প্রযুক্তির আরো বেশি মাত্রার ব্যবহার আছে। যেমন আপনি যখন বলছিলেন যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সম্প্রতি অস্ট্রেলিয়া বলেন, এরকম নর্ডিক কান্ট্রি গুলা বলেন, অনেক কান্ট্রি গুলাতে 18 বছরের নিচে হলে পরে আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক ব্যবহার করতে পারবেন না। যুক্তরাজ্যতেও কিন্তু ডিসিশন হয়েছে যে 17 বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়া যাতে ব্যবহার না করতে পারে। একদম সাম্প্রতিক। জি, একদম সাম্প্রতিক, সেটাই বলছি যে এই যে সিদ্ধান্তটা তারা নিয়েছে, আমার যেটা মনে হচ্ছে যে এই জিনিসটা এই প্রজন্মের জন্য একটা মারাত্মক আকার, মানে কি বলবো, মারাত্মক একটা নেতিবাচক প্রভাব এদের মধ্যে ফেলেছে। এবং একইভাবে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় টিকটক কিন্তু ভীষণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অনেক জায়গাতে টিকটক কিন্তু এখন নিষিদ্ধ, টিকটক কিন্তু ইউজ করা যায় না। এর কারণটা, এবং যে দেশ সেটা তৈরি করেছে তারাই নিষিদ্ধ করে দিয়েছে, যে দেশ সেটা করেছে, উদ্ভাবন করেছে তারাই কিন্তু নিষিদ্ধ করেছে, তারাই এটাকে না করেছে। হ্যাঁ, এবং এটার কারণটা, এটার একটা মৌলিক কারণ হচ্ছে যে আমাদের এখনকার জেনারেশনের একটা মনোযোগ, মানে অ্যাটেনশন সিকিং একটা জেনারেশন কিন্তু ডেভেলপ করেছে, যেখানে যে কোনো মূল্যে আপনার তারা অ্যাটেনশনটা পেতে চায়। এই অ্যাটেনশন পাওয়ার একটা খুব সহজ উপায় হয়ে যাচ্ছে হচ্ছে যে এই যে টিকটক, ফেসবুক, এই জিনিসগুলো, বুঝতে পেরেছেন? তো এই অ্যাটেনশন গুলাকে আমাদের আসলে যদি আমরা করতে চাই, মানে এটাকে, এটা একটা খুব সহজ, যেমন মনে করেন একটা খুব নেগেটিভ একটা কথা বলছি, খুব নেগেটিভ একটা কথা বলে আমি খুব সহজে ভাইরাল হয়ে যাচ্ছি, ক্লিক বেইট হয়ে যাচ্ছে। এই যে বা এই যে সম্প্রতি যে ঘটনাটাগুলো ঘটেছে, আপনি খেয়াল করে দেখেন যে পরীক্ষা নিয়ে, সম্ভবত এই পরীক্ষা নিয়ে যে আলোচনাটা, এই আলোচনাটাও ভীষণভাবে প্রাসঙ্গিক। সে আলোচনাতে আমি দেখলাম দুই পক্ষই, মানে যারা এর পক্ষে যারা এর বিপক্ষে, দুই পক্ষের একটা খুব মনোযোগের কেন্দ্রস্থল হচ্ছে আপনার এই অনলাইন কন্টেন্ট। এরকম একটা ধারণা হয়েছে, যদি এই কথাগুলা লেখা না হতো বা যদি এই আন্দোলন না হতো, তাহলে কি পদার্থবিজ্ঞানের 6 এবং 7 নাম্বার কোশ্চেন এর নাম্বারটা পাওয়া যেত? কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে একটা কথা বলতে চাই, সকল সময় সকল পরীক্ষাতে যদি কোনো প্রশ্ন ভুল থাকে এবং সেটি যদি শুধুমাত্র একটি গণমাধ্যম রিপোর্টে করা হয়, সেই প্রশ্নের ফুল ক্রেডিট কিন্তু একটা স্টুডেন্টকে দেওয়া হয়। এটা ভিন্ন প্রসঙ্গ, অবশ্যই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষাটি পেছানো খুব যৌক্তিক ছিল, সেটা আমি অবশ্যই মনে করি ভীষণ রকমের যৌক্তিকতা ওটা ডিমান্ড করে, সেই ভুলটা খুব গুরুত্বপূর্ণ ভুল অবশ্যই। কিন্তু তার পরবর্তীতে আপনি যে পদত্যাগের দাবি, দফায় দফায় পদত্যাগের দাবি একজন শিক্ষক হিসেবে বলছি, সেটা শিক্ষামন্ত্রী না, যে কোনো অফিস আদালতে যখনই কোনো পদত্যাগের দাবি হয়, সেই দাবিটা যত না যৌক্তিকতার সাথে যুক্ত হয়, তার সাথে রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী একটা দাবিতে পরিণত হয়। প্রশ্ন হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের এত মৌলিক পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষাকে কি আমরা রাজনীতিকরণ করব কি করব না? আর আমার এখানে এই টিকটক, আপনি শুধু দেখবেন যে আজকের গল্প না, কিন্তু আমার এখানের যারা কোয়ালিটিফুল, যেমন মনে করেন আমার এখানে এমন সব শিল্পী তৈরি হলো অল অফ এ সাডেন, যারা টিকটক দিয়ে শিল্পী তৈরি হলো। আপনি গুগল করলে বাংলাদেশের প্রধান সেলিব্রিটিকে আপনি দেখবেন, তার নামটা উঠবে হিরো আলম। আমি বলছি না যে হিরো আলমের কোনো যোগ্যতা নেই বা হিরো আলমের সেলিব্রিটি হওয়ার নাই, আমি সেটা বলছি না। কিন্তু আমি যেটা বলতে চাই, বাংলাদেশে হিরো আলমের থেকেও আরো অনেক প্রতিভাবান শিল্পী আছে। গুগল সার্চে প্রথমেই হিরো আলমের নাম আসার কোনো যৌক্তিকতা কিন্তু আসলে নাই। তাহলে এই আচরণটা কেন হয়েছে? অ্যালগোরিদমের কারণে। এই আচরণটা কেন হয়েছে? আমি, আপনি, আমরা যেটাকে একটা ফান, আওয়ার, মানে এভরিথিং, সবকিছুকে লাইট করে ফেলা। যে কাউকে আপনি মানেন বা না মানেন, যে কাউকে অশালীন ভাষায় গালি দেওয়ার চর্চা, এটা তো ভিভিডলি দেখা যাচ্ছে। কি শিক্ষক, কি শিক্ষার্থী, কি অভিনয় শিল্পী, যার যা মুখে আসছে তারা অনায়াসে বেধমে
আপনার লিখে দিচ্ছে মানুষের হত্যা, মানুষের মানে শিক্ষা, শিল্প, কোনো কিছুই যেন এখানে আর কোনো ম্যাটার করছে না। তাহলে এখন কি করতে হবে? তাহলে হয় আপনার সলিউশন দুইটা, এক, আপনার ওই যে আমরা যে টিটিএ কে অনেক সমালোচনা করেছি, ডিজিটাল নিরাপত্তা আইন, সেইটাকে তাহলে তথ্য কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়ে আলাদা আইনের ব্যবহার করার কথা। অথবা অথবা যেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে সামনে আসার কথা, সেটাই হচ্ছে যে আমরা কি এখন আরেকবার রিভিজিট করব কিনা যে বয়সটা যেটা সারা দুনিয়াতে হচ্ছে। আমি স্ট্রংলি মনে করি এখন বাংলাদেশের হাইলি বিবেচনা করা উচিত, যেহেতু পৃথিবীর অপর অপর দেশেও আসছে, আসলে আপনি 17 বছরের নিচের বাচ্চাদেরকে এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে দিবেন কি দিবেন না। কারণ এই বিষয়টা এখন আর শুধুমাত্র কোনো মানে প্রযুক্তির ব্যবহার কিন্তু আজকে আপনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বলছেন। আমি একজন শিক্ষক হিসেবে বলি, এই যে চ্যাট জিপিটি, এই যে টুলস, চ্যাট জিপিটি কে মানুষ অন্যান্য জায়গায় টুলস হিসেবে ব্যবহার করে। আমার এখানে ছেলে পেলে চ্যাট জিপিটি দিয়ে তারা সমানে সাহিত্যিক বনে যাচ্ছেন, অ্যাসাইনমেন্ট করে ফেলছে, তারা পরীক্ষার নাম্বার তুলে ফেলছেন। তাহলে এই পুরো ব্যাপারটাকে কিন্তু পলিসি লেভেলে আমাদের রিভাইজ করা খুব জরুরি। কারণ বাইরের দেশে আমি যখন পড়িয়েছি, সেখানে আমার কাছে একটা অ্যাসাইনমেন্ট আসার আগে কিন্তু টার্নিটিন দিয়ে চেক করে সেই অ্যাসাইনমেন্ট আসে। আমার দেশে কিন্তু এই সিস্টেম নাই। কাজেই এই প্রযুক্তি, এই ব্যবহার, সেটা নিয়ে আমাদের তথ্য মন্ত্রণালয় বলেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলেন, তাদের ভীষণ রকমের ভাবে রিভিজিট করা খুব জরুরি। তা না হলে কিন্তু আমি খুব অশনি সংকেত দেখতে পাচ্ছি। কারণ আমি এমনও দেখি, কিছু একটা কথা বলি, আমি এমনও দেখেছি ডাক্তার অপারেশন করে টিকটক চালায়। অপারেশন থিয়েটারে আপনি ভিডিও করতে পারেন না, এবং তিনি একজন মানে কি বলবো ঢাকা মেডিকেলের ডাক্তার, তিনি একজন দাঁতের ডাক্তার, তিনি মানে ওই অভ্যাসে পরিণত হচ্ছে, মানসিক প্রবলেম তৈরি হচ্ছে। এটাই বলছি যে এটা কিন্তু একটা সিভিয়ার ইস্যু, এইগুলো আমাদের আসলে অ্যাকনলেজ করা উচিত।